খুব বাজেভাবে এআই ইউজ করে আমি দেখেছি আমার কলিগের ছবিকে এডিট করা হচ্ছে, আমার ছবিকে এডিট করা হচ্ছে। আমরা না ভাইরাল কেউ হতে চাই না, ট্রাস্ট আস। আমি আসলে এটা আমাদের দর্শকদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের নামে ফ্যান পেজ খুলেন, ইটস সো এম্বারেসিং ফর মি অ্যাজ ওয়েল সামটাইমস। অন্তত একবার ভাববেন যে এই জায়গাতে আপনার নিজের বোন থাকতে পারতো। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেত্রী আয়েশা খান, যার অভিনীত 6 পর্বের ওয়েব সিরিজ ননসেন্স মুক্তি পাচ্ছে এই বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আয়েশা খান, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। কেমন লাগছে এই ওটিটিতে কাজ করার অনুভূতি কেমন? থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাইয়া। আমার সবসময় আসলে ওটিটিতে কাজ করতে ভালো লাগে, কারণ ওটিটি দিয়ে আসলে আমার পথ চলাটা শুরু। যদি আমি একদম প্রপারলি আমার কাজ করার জায়গাটা বলতে চাই, বঙ্গর সাথে এই বছর আমি খুবই লাকি যে বঙ্গর সাথে দুটো বিশেষ দিবসে আমার পরপর দুটো কাজ গিয়েছে বা যাচ্ছে। একটা ছিল ভ্যালেন্টাইন্স ডের জন্য করা, আর এবারটা মুক্তি পাচ্ছে বৈশাখে। এইটা ভেবে ভীষণ ভালো লাগছে যে একটা নতুন প্ল্যাটফর্মের সাথে আমার কাজ করা হচ্ছে, যেখানে পরপর ভালো দুটো কন্টেন্ট গিয়েছে। এটার জন্য আমি একটু এক্সাইটেড। কি চ্যালেঞ্জ ছিল এই ওয়েবে কাজ করার সময়? সব থেকে বড় চ্যালেঞ্জ আসলে ছিল যে নেহা চরিত্রটিকে বেছে নেওয়া। আমার কাছে সুপ্তি চরিত্রটিতে কাজ করার অফার এসেছিল, যখন পরবর্তীতে বলা হয় আমি আসলে সুপ্তি চরিত্রটিতে কাজ করতে চাইনি, কারণ শেষের দিকে সুপ্তি মারা যায়। তো বলছিলাম ভাইকে দুষ্টমি করে যে আমি আসলে মরে যেতে চাই না আর। তো পরবর্তীতে ভাইয়া ঠিক করলেন, যে রাকেশ ভাই ঠিক করলেন যে আমি নেহা চরিত্রটি করব। নেহা চরিত্রটি যখন নিয়ে বসেছিলাম আমি ক্যারেক্টারাইজেশন করতে, তখন মনে হলো যে সুপ্তি চরিত্রটি করাটাই বোধহয় বেশি ভালো হতো আমার জন্য। তো এই জন্য বলছি, কারণ নেহা চরিত্রটি আসলে আমার যে অ্যাকচুয়াল বয়স তার থেকে আরও 10 বছর 15 বছর বড়। আবার একই সাথে দিনার ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতার সাথে কাজ করতে হবে। তো দুটো নিয়ে আসলে আমি নিজেও একটু দ্বিধার মধ্যে ছিলাম। একটু দ্বিধাগ্রস্ত হয়েই আমি আমার এই কাজেরই সহশিল্পী মম আপুকে ফোন দিয়ে আপুর সাথে শেয়ার করি বিষয়টা। আপু বলছে তুই অযথাই ভয় পাচ্ছিস, ভালো করে স্ক্রিপ্টটা পড়, দেখ তুই পারবি, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হলে জানাইস, আপু আছি, পুরো টিম আছে তোর জন্য। সো এতটুকু মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমি আজীবন মম আপুর কাছে কৃতজ্ঞ থাকবো। আর অনসেটে আমি আসলে রাকেশ ভাইয়া এবং দিনার ভাই দুজন আমাকে আসলে অনেক গাইড করেছেন, যেটার জন্য অনেকটাই আমি প্রপারলি তুলে ধরতে পেরেছি। কিন্তু মনে হচ্ছে বারবার দেখে যে যদি এই মুহূর্তে শুটিংটা করার সুযোগ থাকতো বা রিশুট করার সুযোগ থাকতো, তাহলে হয়তো আরেকটু ভালো করতে পারতাম। ব্যক্তি জীবনে আর কি করছেন? ব্যক্তি জীবনে ঘুরে বেড়াচ্ছি প্রচুর। আর যদি পেশাগত জীবনের কথা বলি, তাহলে নতুন কাজের প্রস্তুতি নিচ্ছি, যেহেতু রোজার ঈদ শেষ হতে না হতে আসলে কোরবানিদের প্রস্তুতি চলতে থাকে। প্রচুর স্ক্রিপ্ট আমার কাছে আসছে, সেগুলো 1-2টা পড়া শুরু হয়েছে, এখনও ইনবক্স জুড়ে প্রচুর স্ক্রিপ্ট। পড়ে ঠিক করতে হবে যে আসলে কোনটাতে কাজ করতে পারবো। অভিনয় কি করে আসা? অভিনয় আমি জানি না, এটা আসলে হুট করে হয়ে গেছে। আমি তখন নাচের ক্লাসে ছিলাম, ওখান থেকে আমাকে একটা টিভিসিতে নেওয়া হয়, একদমই বাচ্চাদের টিভিসি। তারপর সেখান থেকে আমার স্কুল থেকে আমাকে একটা বড় নাচের যে কম্পিটিশন হয় সেখানে পাঠানো হয়। সেখানে আমি গ্রুপ চ্যাম্পিয়ন এবং ইন্ডিভিজুয়ালি আমি বেস্ট পারফর্মার হই। সেখান থেকে আমি মুক্ত খবর পড়তে যাই। প্রায় 1 বছর ধরে চ্যানেলটার বিভিন্ন প্রোগ্রামের সাথে আমি জড়িত ছিলাম। তারপরের বছরই এনটিভির সাথে আমার প্রথম আলোচিত নাটক আসে। আলোচনায় আসলে এসেছি পরে, যখন ইউটিউব হাতের মুঠোয় চলে আসে তখন আসলে জানতে পারি যে সবাই নাটকটি খুব পছন্দ করেছিল এবং কী পরিমাণ মানুষ 72.5 ঘন্টা নাটকটি দেখেছিল। সেখানে আমি ঋতু নামের একটি চরিত্র অভিনয় করি, বড় বোন। এই থেকে শুরু। তারপর পরীক্ষার জন্য, পড়াশোনার ব্যস্ততার জন্য কাজ করা হয়নি। তারপর যখন ইউনিভার্সিটিতে উঠলাম, প্রথমেই আমার প্রথম অভিনীত সিনেমা আহত ফুলের গল্পে কাজ করা হলো, যদিও সেটা মায়ের ইচ্ছাতে, আমার একদমই ইচ্ছা ছিল না। তারপর হুট করে আমার কাছে সেনোরা টিভিসি অফার আসে, সেই বিজ্ঞাপনে কাজ করলাম। তারপর থেকে বিজ্ঞাপনে কাজ করতে করতে ক্লোজ আপ, তারপর কন্ট্রাক্ট ওয়েব সিরিজ, তারপর তখন রেগুলারলি কাজ করছি। প্রেম ভালোবাসা দর্শকরা ভালোবাসেন আলহামদুলিল্লাহ। আমি আমার দর্শকদেরকে ভালোবাসি, কারণ রিসেন্টলি একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তখন আমার দর্শকরা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। কিছু পেজ তারা দেখা গিয়েছিল যে আমার কাজের থেকে কিছু ছবি স্ক্রিনশট তুলে তারা সেটাকে এআই ইউজ করে খুব বাজেভাবে স্প্রেড করছিল, খুব হেটনেস ছড়াচ্ছিল। তো যখন আমি সেটা আমার পেজ আইডিতে শেয়ার করি, যখন আমি বলি যে একটু রিপোর্ট করতে বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, অনেক দর্শক, আমার অনেক ফলোয়ার্স সেখানে আমাকে হেল্প করেছেন, আমাকে অনেক সান্ত্বনা দিয়েছিলেন। সো দ্যাটস এনাফ ফর মি, আই গেস। মানুষ ছোট্ট একটা জীবন আর কি চায় এর থেকে বেশি। আপনি যখন এই কথা বলছেন, তার 2 দিন আগেই এক নারী ঠিক এআই দিয়ে তৈরি করা
মিথ্যে একটি ডার্কের মানে নোংরা একটা ছবির ছড়িয়ে দেওয়ার কারণে আত্মহত্যা করেছে। আপনার কাছে কি মনে হয় কতটা সচেতন হওয়া দরকার? ও মাই গড! আচ্ছা, আমি এটা জানতাম না আসলে। আমার কাছে মনে হয়েছে যে প্রযুক্তি যখন আমাদের সামনে আসে, ইটস বোথ আ ব্লেসিং অ্যান্ড আ কার্স। এটা কেন বলছি? ডেফিনিটলি প্রযুক্তি আসাতে এখন আমি খুব সহজেই আমার পরিবারের মানুষগুলোর সাথে কথা বলতে পারছি। একটা ট্যাপেই আমি তাদেরকে ভিডিও কলে দেখতে পারছি। মনে হচ্ছে যে এই তো সে তো আমার চোখের সামনেই আছে। একই সাথে এটা কিন্তু একটা অভিশাপও নিয়ে আসে। অনেকেই আছে এগুলোর খুব বাজে ব্যবহার করেন এবং যেটা মাত্র আমি শুনলাম, শুনে আমার নিজের কাছে আসলে খুব খারাপ লাগছে যে সে মেয়েটার জায়গাতে আমিও তো থাকতে পারতাম। হয়তোবা আমি মানসিকভাবে একটু সাহসী, আমাকে মানসিকভাবে শক্তি দেয় আমার আশেপাশের মানুষগুলো। সেজন্য হয়তোবা আমি এ ধরনের কোনো স্টেপ নেওয়ার আগে ২ বার চিন্তা করব। বাট ওই মেয়েটা হয়তোবা সেই স্টেপটা নেওয়ার আগে ২ বার চিন্তা করার সুযোগ পায়নি, বা তার আশেপাশে হয়তোবা এমন কেউ ছিল না, বা হয়তোবা খুব খারাপভাবে তাকে হেয় করা হচ্ছিল। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন টু আস্ক জাহিদ ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইট। আমি আসলে এটা আমাদের দর্শকদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের নামে ফ্যান পেজ খুলেন, গ্রুপস খুলেন, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাদেরকে সাপোর্টটা দেন। আমরা চাইনি আপনাদের কাছে এই সাপোর্ট, তারপরও আপনারা নিজ দায়িত্বে আমাদের কাজ আরও ১০ জন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ইটস আ ভেরি গুড সাইন ফর অল অফ আস। ইভেনচুয়ালি ইটস সো এম্বারেসিং ফর মি অ্যাজ ওয়েল সামটাইমস, যেটা আমি রিসেন্টলি বললাম। আপনারা হয়তো অনেকে কানেক্ট করতে পারবেন যে খুব বাজেভাবে এআই ইউজ করে আমি দেখেছি আমার কলিগের ছবিকে এডিট করা হচ্ছে, আমার ছবিকে এডিট করা হচ্ছে, সামনে যারা আসবে তাদের ছবিকেও এডিট করা হবে। আমরা না ভাইরাল কেউ হতে চাই না, ট্রাস্ট আস। আমরা যদি ভাইরাল হতে চাই, উই হ্যাভ সো মেনি টুলস টু ডু। আমাদের হাতে ফোন আছে, উই ক্যান ইউজ এডিটস অলসো। যে কোনোভাবে আমরা এডিট করে ফেলতে পারি, আমরা সেগুলোকে আপলোড করতে পারি। আমরা তো করি না কেন? কারণ ইটস ক্লিয়ার যে আমরা এটা চাই না। আমরা আসলে আমাদের কাজ দিয়ে আলোচনা থাকতে চাই। আমরা আমাদের কাজ দিয়ে সবার থেকে ভালোবাসা, পরিচিতি পেতে চাই। এর বাইরে আসলে কিছু চাই না। তার জন্য এটা একটা অনুরোধ থাকবে, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। যখনই আপনারা এই ধরনের কিছু করবেন, তার আগে অন্তত একবার ভাববেন যে এই জায়গাতে আপনার নিজের বোন থাকতে পারতো, আপনি নিজে থাকতে পারবেন। অনেকে এখন এটা বলতে পারেন যে আমার বোনকে আমি এইসব জায়গাতে কাজ করতে দিব না। ইটস টোটালি ইয়োর চয়েস ভাই। আমি এখানে কাজ করতে আসছি, এটা টোটালি আমার চয়েস। আমি এই দ্বন্দ্বের মধ্যে বা এই তর্কের মধ্যে যাবই না। আমি আসলে কাউকে জাজ করতে পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় যে উপর একজন আছে বিচার করার জন্য। আমি কাউকে বিচার করার জায়গাতে আসলে বসে নেই। কিন্তু এমন কিছু করবে না যেটার জন্য আসলে একটা মানুষের সাজানো গোছানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। দ্যাটস ইট। প্রেম ভালোবাসার প্রশ্ন ছিল, এড়িয়ে গেলেন। জীবনে প্রেম আসেনি? অনেক এসেছে, মাছরাঙা টেলিভিশন থেকে এনটিভি। প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তো আছে। আদরে আদরে মানুষগুলো ভালোবাসা আমাকে রেখেছেন। আরে কারা জীবন সঙ্গী করতে চায়, কিংবা কে আপনাকে স্বপ্নের রানী করতে চায়? একটা মিনিট, কারা জীবন সঙ্গী করছে? কারা মানে আমি তো জীবন সঙ্গী হিসেবে একজনকে চাইবো, আমি তো অনেককে চাইবো না। অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে বললেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ যে তারা কাজের জন্য, কেউ হয়তোবা আমাকে আমার ব্যবহারের জন্য, কেউ হয়তোবা যে কোনো কিছুর জন্য হয়তোবা আমাকে একবারই দেখেছেন কোথাও, সেটা দেখে হয়তোবা তিনি আমাকে পছন্দ করেছেন, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। সো এই ভালোবাসাটা আসলে অকৃত্রিম। নিজের জীবনের প্রেম, ব্যক্তি জীবনের প্রেম, ব্যক্তি জীবনে প্রেম করার সুযোগটা কোথায়? আমার সময়টা কোথায়? এই যে রোজার ঈদের কাজ শেষ হতে না হতে ফোন আসা শুরু করছে, আপু পরের ডেটটা কবে দিবেন? কিন্তু এগুলো যারা বলে পরে দেখা যায় যে তারা বাচ্চা কাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হয়ে যায়। না, আমার মনে হয় যে আমি যেহেতু আমার কাজের বিষয়গুলো যেহেতু আমার দর্শকদের সাথে আমি শেয়ার করি, সো যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হব, সেটাও অবশ্যই আমি আমার দর্শকদের সাথে শেয়ার করতে পছন্দ করব। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদেরকে বলবো যে আপনারা সবসময় ভালোবাসা দিয়ে আমাদের প্রত্যেককে আগলে রেখেছেন, এই ভালোবাসাটাই চাই। এনটিভির সাথে আসলে আমার ৩ বছর একটা জার্নি হতে যাচ্ছে। আমি এনটিভিতে গানের বাজার অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করে থাকি, এবং এই ৩ বছরে প্রায় ৩ বছরে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, এবং যেই কারণে এনটিভি আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় আছে। তার অন্যতম কারণ হচ্ছে অনেক ভালো ভালো নাটক, অনেক ভালো ভালো কিছুর শুরু এনটিভির হাত ধরে হয়েছে। আমি চাই এনটিভি যেন এই তাদের এই চেষ্টাটা সবসময় অব্যাহত রাখে, তাদের দর্শকদেরকে তারা সবসময় ভালো ভালো নাটক বলি, অনুষ্ঠান বলি, সেগুলো তারা উপহার দিয়ে যান। আর দর্শকরা যারা আছেন, তারা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভালো কন্টেন্ট দেখবেন। একটা কন্টেন্টের ভিউজ বেশি হচ্ছে তার জন্যই ওটাকে দেখবো বা ওটার আমি প্রশংসা করবো, এটা না করে সব ধরনের কন্টেন্ট দেখে সেটার মান বিচার করার চেষ্টা করবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সময়ের বেশ আলোচিত অভিনেত্রী আয়েশা খান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।